হার্ট অ্যাটাক এমন একটি গুরুতর হার্টের অবস্থা যেখানে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। আবার রক্ত প্রবাহের আংশিক বাধার কারণে যদি বুকে ব্যথা হয় তাহলে সাধারণত সেটাকে অ্যানজাইনা বলা হয়। এটি হার্ট অ্যাটাকেরও আরও একটি গুরুতর সংকেত। যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। 2022 সালের একটি পরিসংখ্যানে জানা গেছে শেষ গত 10 বছরে ভারতে হার্ট অ্যাটাকের সংখ্যা 75% বেড়ে গিয়েছে। আবার মার্কিন সরকারি গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বা NIH এর একটি গবেষণা অনুসারে ভারতে হৃদরোগে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তথ্য অনুযায়ী ভারতে কার্ডিওভাস্কুলার রোগের মৃত্যুর সংখ্যা 1990 সালে 2.6 মিলিয়ন থেকে বেড়ে 2020 সালে 4.77 মিলিয়নে উন্নত হয়েছে। অর্থাৎ 2020 সাল পর্যন্ত প্রায় 50 লক্ষ ভারতীয় মানুষ শুধু হৃদরোগেই মারা গেছেন। আবার ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে 2020 সালে বাংলাদেশে মোট 8,54,253 জন মানুষ বিভিন্ন ভাবে মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে হার্ট অ্যাটাকের সর্বোচ্চ 1,80,408 জন মারা গেছেন। এছাড়া প্রথম আলোর একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট মৃত্যুর 17.45% মানুষ হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। তাই আজ আমরা জানবো হার্ট অ্যাটাক হওয়ার 6 মাস আগে যে লক্ষণগুলো দেখা দেয়। পাশাপাশি আপনাদের সাথে আমরা আরও আলোচনা করব যে একজন মানুষের যদি বুকে ব্যথা হচ্ছে তাহলে সে বুকের ব্যথার কারণ হার্টের সমস্যাজনিত নাকি অন্য কোনো কারণে হচ্ছে। যদি হার্টের সমস্যার জন্য আপনার বুকের ব্যথা হয় সেক্ষেত্রে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে, অথবা যদি অন্যান্য আরও কোনো কারণে আপনার বুকের ব্যথা হয় সেক্ষেত্রে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যতটা সম্ভব আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তার কারণ সময় থাকতে এই লক্ষণগুলোর উপর নির্ভর করে যদি কেউ বুঝতে পারেন যে তার বুকে ব্যথা ঠিক কী কারণে হচ্ছে আর সেটা যদি হার্টের সমস্যার কারণে হয় এবং তিনি যদি চিকিৎসকের কাছে যেতে পারেন, হয়তো আপনার একটা শেয়ার একটা মানুষের প্রাণ পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। Assalamu alaikum. Hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন, আপনার বুকে ব্যথার কারণ যদি হার্টের সমস্যা সংক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে হার্টের সমস্যার জন্য বুকের ব্যথা দুই ধরনের হতে পারে। একটি হতে পারে অ্যানজাইনা পেক্টোরিস বা ইসকেমিক হার্ট ডিজিজ, আরেকটা হতে পারে হার্ট অ্যাটাক জনিত বুকের ব্যথা। কিন্তু এই দুটি ব্যথার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব অ্যানজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে কি কি সিমটম আপনি দেখতে পেতে পারেন। দেখুন, অ্যানজাইনা পেক্টোরিস বলতে আপনার হার্টের ব্লাড সার্কুলেশনের আর্টারির মধ্যে বা ব্লাড ভেসেলসের মধ্যে গিয়ে যদি কোলেস্টেরলের জমাট বেঁধেছে অথবা রক্ত চলাচলে রাস্তার মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে বা বলা ভালো আপনার ব্লকেজ হয়েছে, সেক্ষেত্রে এরকম ধরনের বুকের ব্যথা হতে পারে। সেটিকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস বা ইসকেমিক হার্ট ডিজিজ। দেখুন, আপনার যদি অ্যানজাইনা পেক্টোরিস হচ্ছে সেক্ষেত্রে সেই ব্যথা আপনার বুকের বাঁ দিকে হতে পারে। ব্যথা মনে হবে যেন বুকের মধ্যে কেউ একটা পাথর চাপিয়ে রেখেছে, বা কখনো কখনো মনে হয় বেল্ট দিয়ে টাইট করে বুকটা বেঁধে রেখেছে। আপনি হাঁটাচলা করছেন, কোনো কাজকর্ম করছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, দেখবেন সে ব্যথা বৃদ্ধি হচ্ছে, কিন্তু অল্প সময়ে রেস্ট নিলেই দেখবেন ধীরে ধীরে সে ব্যথার থেকে আপনি উপশম পাচ্ছেন। এছাড়া আরও একটা ছোট্ট টেস্ট করে আপনি দেখতে পারেন যে বুকের ব্যথা হার্টের সমস্যার জন্য হচ্ছে কিনা। বাজার থেকে বা ফার্মেসি থেকে
সরবিট্রেট 5 নামক একটা ট্যাবলেট নিয়ে এসে আপনার বুকে যখন ব্যথা হবে সেরকম পরিস্থিতিতে যদি জিভের নিচে রাখতে পারেন এবং অল্প সময়ের মধ্যে যদি দেখেন আপনি ব্যথা থেকে উপশম পাচ্ছেন, তাহলে সে বুকের ব্যথা হার্টের সমস্যা সংক্রান্ত হতে পারে। এ তো আমরা জানলাম যে আপনার হার্টের মধ্যে যদি 70% থেকে 80% ব্লকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বুকের মধ্যে কি রকম ধরনের ব্যথা হতে পারে। এখন আমরা জানবো যে আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে গেছে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনের আর্টারির ভেতরের দিকে যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেন ফেটে যাওয়ার জন্য সেই জায়গাতে যদি ব্লাড ক্লট হয়ে যায় এবং যদি প্রায় 100% বা 100% ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে সেটিকে বলা হয় হার্ট অ্যাটাক। প্রশ্ন হলো, সেই হার্ট অ্যাটাক পরিস্থিতিতে আপনার কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে। আপনার হার্ট অ্যাটাকের জন্য যখন বুকের ব্যথা হবে, সেই বুকের ব্যথা ইসকেমিক হার্ট পেইন বা অ্যানজাইনা পেইনের থেকে আরো অনেক বেশি তীব্র হবে। এই ব্যথা বসে থাকা অবস্থাতেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা আপনি অনুভব করবেন। এই ব্যথা মনে হবে যে বুকের মধ্যে কেউ মোচড় দিচ্ছে বা স্ট্যাবিং পেইন বা ছুরি দিয়ে আঘাত করলে যেরকম ধরনের ব্যথা হয় সেই রকম ধরনের ব্যথা হতে পারে। এই ব্যথা আপনার বুকের বাঁ দিক থেকে মাঝখান পর্যন্ত হতে পারে। কখনো কখনো এটি আপনার গলা এবং মুখের চোয়াল পর্যন্ত বিস্তৃত হতে পারে। কেউ কেউ বলে এই ব্যথা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া আপনার শ্বাসকষ্ট হতে পারে, গা বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে, আপনার প্রচুর পরিমাণে ঘাম নির্গত হতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, হার্ট অ্যাটাকের জন্য যে ঘাম হবে সেই ঘাম কিন্তু ঠান্ডা ঘাম হবে। যদি এরকম আপনার বাড়ির কোনো আপনজন বা আপনার চোখের সামনে কোনো মানুষের এরকম অবস্থা দেখছেন, সাথে সাথে সেই মানুষটিকে খোলামেলা জায়গার মধ্যে নিয়ে আসুন। যদি সম্ভব না হয় তাহলে খোলা জানালার সামনে নিয়ে এসে তাকে শুইয়ে দেন। তাকে মোরাল সাপোর্ট আপনাকে দিতে হবে। তাকে মনে সাহস দিতে হবে যে কোনো ব্যাপার না, চিকিৎসকের কাছে নিয়ে গেলে আপনি সাথে সাথে সুস্থ হয়ে যাবেন। এখন পালা আপনাকে অ্যাম্বুলেন্স ডাকার। আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে সাথে সাথে আপনাকে সেই হসপিটালে ফোন করতে হবে যে হসপিটালে পেশেন্টটিকে নিয়ে যাওয়ার জন্য আপনি প্ল্যান করছেন, এবং তাদেরকে বলতে হবে তাদের কাছে ইসিজি বা অন্যান্য টেস্টের ব্যবস্থা রয়েছে কিনা, অথবা হার্ট অ্যাটাকের পেশেন্ট নিয়ে এলে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হবে কিনা। তারপর আপনারা একটা কাজ করবেন, একটি অ্যাসপিরিন গ্রুপের ট্যাবলেট সেই পেশেন্টকে চিবিয়ে খেতে বলবেন, অথবা জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে পারেন। অ্যাসপিরিন গ্রুপের খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড হলো ডিসপ্রিন। এই অ্যাসপিরিন গ্রুপের ঔষধ সাথে সাথে আপনার রক্তকে পাতলা করে দেয়। আপনার হার্টের যে আর্টারির মধ্যে ব্লকেজ রয়েছে সেইখানে যে রক্ত জমাট বেঁধে আছে সেই রক্ত যখন গলে যাবে এবং সে রক্ত যখন পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন স্বাচ্ছন্দ্যে করতে পারবে এবং পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আপনি বেশ কিছুটা অতিরিক্ত সময় পেয়ে যাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন গ্রুপের কোনো ঔষধ খাইয়ে পেশেন্টটিকে কিন্তু বাড়িতে বসিয়ে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হসপিটালাইজড করুন। তার কারণ ডিসপ্রিন ওই মানুষটির প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড হতে পারে, তার সম্পূর্ণ চিকিৎসা কিন্তু কোনো মতেই নয়। অর্থাৎ এই অ্যাসপিরিন ঔষধটি আপনাকে আরও কিছু এক্সট্রা সময় দেবে রোগীকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এর সাথে সাথে আরেকটি কাজ করে যেতে হবে, সেটা হলো সিপিআর দেওয়া। দেখুন, সিপিআর এমন এক জরুরি চিকিৎসা পদ্ধতি যা হৃদরোগ বা শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচাতে সাহায্য করে। বাড়ির প্রত্যেককেই সিপিআর দেওয়ার নিয়ম শিখে রাখা জরুরি। আপনারা ইউটিউবে সার্চ করে শিখে নিতে পারেন। তাও আপনাদের সুবিধার্থে এখানে ছোট করে সিপিআর দেওয়ার নিয়মগুলো জানিয়ে রাখি। প্রথমে দেখতে হবে রোগী জ্ঞান হারিয়েছেন কিনা বা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা, রোগীর চারপাশে বিপজ্জনক কিছু আছে কিনা তা খেয়াল রাখতে হবে। যদি রোগী বিপজ্জনক জায়গায় থাকেন তবে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিন। ঘরের দরজা জানালা খুলে দিয়ে বায়ু চলাচলে যেন স্বাভাবিক থাকে সেটা নিশ্চিত করুন, অথবা রোগীকে খোলা জায়গায় নিয়ে আসুন। রোগীর সামনে অনেক বেশি মানুষের ভিড় জমাবেন না। তারপর রোগীকে চিৎ করে শুইয়ে দিন। এভাবে আপনার হাতের তালু রোগীর বুকের মাঝখানে রাখুন এবং অন্য হাত দিয়ে সেই হাতের ওপর চাপ দিন। কমপক্ষে বুকের 2 ইঞ্চি গভীরে 30 বার জোরে জোরে বুকের মাঝে চাপ দিন। এরপর রোগীকে 2 বার মুখ থেকে মুখ লাগিয়ে
শ্বাস দিন। এই চক্রটি বারবার করুন, কেননা প্রয়োগকারীর নিঃশ্বাস বায়ুতে সাধারণত 15% অক্সিজেন থাকে, যা বিপদকালীন সময়ে রোগীর জীবন বাঁচাতে পারে। অর্থাৎ 2 হাত এমনভাবে একসাথে করে 30 বার চাপ দিবেন এবং 2 বার রোগীকে শ্বাস দিন। এটি বারবার করুন যতক্ষণ না সাহায্যকারী দল আসে বা রোগীর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না ফেরে। কার্ডিওপালমোনারি রিসাসিয়েশন বা সিপিআর দেওয়ার সময় যা মনে রাখতে হবে, প্রতি মিনিটে কমপক্ষে 100 থেকে 120 বার বুকের মাঝে চাপ দিতে হবে। প্রতি 30 বারে 2 বার রোগীর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। চাপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন রোগীর পাঁজর ভেঙে না যায়। শ্বাস দেওয়ার সময় রোগীর নাক বন্ধ করে মুখ দিয়ে বাতাস দিতে হবে। সিপিআর দেওয়ার সময় রোগীর শরীর ঝাঁকানো বা নাড়ানো উচিত নয়। সিপিআর দেওয়ার সময় রোগীকে হাসানো বা কথা বলার চেষ্টা করা উচিত নয়। সিপিআর দেওয়ার সময় রোগীর অবস্থার দিকে খেয়াল রাখতে হবে এবং কোনো পরিবর্তন হলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ তো আমরা জানলাম যে হার্ট অ্যাটাকের কারণে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে বা একজন হার্ট অ্যাটাকের পেশেন্টকে বাঁচানোর জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন। তো চলুন এখন আমরা জেনে নেই যে বুকে ব্যথা আর কোন কোন কারণের জন্য হতে পারে এবং সেক্ষেত্রে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে। প্রথমত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে, যেটিকে বলা হয় অ্যাসিড রিফ্লেক্স বা হার্ট বার্ন, সেজন্য কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে। এই অ্যাসিড রিফ্লেক্স বা হার্ট বার্নের জন্য আপনার যদি বুকে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে সচরাচর এই ব্যথা কিন্তু আমাদের বুকের মাঝখান হতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের বুকের মধ্যে যে স্টার্নাম হাড় রয়েছে, সে হাড়ের মধ্যে একটা চাপ ভাব অনুভব হতে পারে। এছাড়া টক ঢেকুর আসতে পারে, গলা দিয়ে টক জল আসতে পারে, বুক গলা জ্বালা জ্বালা ভাব হতে পারে। আপনি শুয়ে পড়লে সে ব্যথার বৃদ্ধি হতে পারে। কোনো একটা অ্যান্টাসিড খাওয়ার পরে কিছু সময় পরে যদি দেখছেন সে ব্যথা থেকে আপনি উপশম পাচ্ছেন, তাহলে সেটি অ্যাসিড রিফ্লেক্স বা হার্ট বার্নের জন্য সে পেইনটি হতে পারে। এছাড়া মাসকিউলার স্কেলিটাল পেইন বা মাংসপেশির ব্যথার জন্য কিন্তু বুকের ব্যথা হতে পারে। অর্থাৎ মনে করুন আপনি নতুন করে কোনো এক্সারসাইজ স্টার্ট করেছেন, আপনি নতুন করে জিমে যাচ্ছেন, অথবা আপনার অভ্যেস নেই, তার সত্ত্বেও হঠাৎ করে আপনি প্রচুর পরিমাণে কাজ করেছেন, অথবা মনে করুন বুকের কোনো জায়গাতে আপনার আঘাত লেগেছে। এমনটা পরিস্থিতিতে এরকম ধরনের মাসকিউলার স্কেলিটাল পেইন হতে পারে। এই মাসকিউলার স্কেলিটাল পেইন প্রধান সিমটম হলো আপনার বুকের পার্টিকুলার কোনো একটা জায়গাতে ব্যথা হবে। সে ব্যথা নড়াচড়া করলে বা মুভমেন্ট করলে বৃদ্ধি পাবে এবং সেই জায়গার মধ্যে যদি আপনি হাত দিয়ে চাপ দেন, সে ব্যথার বৃদ্ধি হবে। যদি এইরকম ধরনের সিমটম আপনি দেখছেন, হতে পারে সেটি মাংসপেশির সমস্যা সংক্রান্ত ব্যথা। আবার ফুসফুসের সমস্যা সংক্রান্ত কারণেও কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে। ফুসফুসের সমস্যা সংক্রান্ত বলতে আমাদের ফুসফুসের উপরের দিকে যে আপনার পর্দাটি রয়েছে, সেই পর্দার মধ্যে যদি কোনো প্রকারের ইনফ্লামেশন হয়, সেখানে যদি পানি জমে, যেটিকে বলা হয় ফ্লিউরেসি, সেক্ষেত্রেও কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে বুকে ব্যথার সাথে সাথে আপনার কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং কাশি হলে কিন্তু আপনার বুকের ব্যথার বৃদ্ধি হতে পারে। এছাড়া অ্যাস্থমার সমস্যার জন্য বুকের ব্যথা হতে পারে। অ্যাস্থমার সমস্যার ক্ষেত্রেও আপনার বুক আঁটোসাঁটো মনে হতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে। তবে এই অ্যাস্থমার ব্যথা কিন্তু হঠাৎ করেই আপনার হবে না। এটি সাধারণত দীর্ঘদিন ধরে এই ব্যথা হয়তো আপনি ভোগ করতে থাকেন। এর বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন আপনার বিভিন্ন প্রকারের অ্যালার্জি সমস্যা থাকতে পারে, আপনার সর্দি কাশির মতো সমস্যা থাকতে পারে। এছাড়া পালমোনারি অ্যাম্বোলিজমও কিন্তু বুকে ব্যথার একটা প্রধান কারণ হতে পারে। ফুসফুসে রক্ত চলাচলের যে আপনার ধমনী রয়েছে, সেখানে যদি হঠাৎ করে রক্ত জমে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার বুকের ব্যথার সৃষ্টি হতে পারে। এইরকম ধরনের পালমোনারি অ্যাম্বোলিজম হলে হঠাৎ করে আপনার বুকের মধ্যে ব্যথা শুরু হবে এবং ব্যথার তীব্রতা প্রচুর পরিমাণে হবে, সাথে সাথে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হবে, মনে হবে এই মুহূর্তে যেন জীবন বেরিয়ে গেল। আপনি যদি এই রকম ধরনের সমস্যা অনুভব করছেন, সাথে সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেন। এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। এছাড়া যে সমস্ত মানুষরা কোনো কারণে গভীর শোক পেয়ে থাকেন, চোখের সামনে বড়সড় কোনো দুর্ঘটনা দেখে থাকেন বা হঠাৎ করে কোনো কারণে যদি তিনি ভয় পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্যানিক অ্যাটাকের জন্য কিন্তু বুকের ব্যথা হতে পারে। এই প্যানিক অ্যাটাকের জন্য যাদের বুকের ব্যথা হয়, তারা যদি অন্ধকার স্থানে হঠাৎ করে চলে যান, হঠাৎ করে তাদের উদ্বেগ বা ভীতির সঞ্চার হয়, সেক্ষেত্রেও বুকের ব্যথা
বৃদ্ধি হতে পারে। এই বুকের ব্যথার সাথে সাথে সে মানুষটির কাঁপুনি হতে পারে, সে মানুষটির পুরো শরীর দিয়ে ঘাম বের হতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে, প্যানিক অ্যাটাকের জন্য যদি আপনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, সেই ঘাম কিন্তু ঠান্ডা ঘাম নয়। হার্ট অ্যাটাকের জন্য যদি আপনার শরীর দিয়ে ঘাম বের হয়, সেই ঘাম কিন্তু ঠান্ডা ঘাম হয়ে থাকে। তাই আপনার বা আপনার পরিবারের কোনো মানুষ যদি বলছেন যে তার বুকের ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা সিমটমগুলির মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করবেন যে তার বুকের ব্যথা ঠিক কোন সমস্যার জন্য হচ্ছে। যদি আপনার নির্ণয় করতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে আপনি নির্ধারণ করুন যে বুকের ব্যথার কারণ হার্ট অ্যাটাক নাকি অ্যানজাইনা পেইন নাকি অন্যান্য কোনো কারণে হচ্ছে। এখন আমরা জানবো হার্ট অ্যাটাকের 6 মাস আগে থেকে কিছু সতর্কতামূলক লক্ষণ দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলো নীরব হতে পারে, যা সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে শারীরিক পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। তাই আমরা যদি আগে থেকে এই লক্ষণগুলো সম্পর্কে অবগত থাকি, তাহলে আমাদের জীবন বেঁচে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সেরা হসপিটাল মায়ো ক্লিনিকের গবেষণায় তারা যে কারণগুলো তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছেন, সেগুলো এখন আমরা জানব। 1 নম্বর, বুকে ব্যথা বা অস্বস্তি। এটি হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ। বুকে চাপ, ব্যথা বা ভারী লাগতে পারে। এই ব্যথা বুকের মাঝখানে বা বাম দিকে হতে পারে। 2 নম্বর, শ্বাসকষ্ট। হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাসকষ্ট হওয়া হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 3 নম্বর, দুর্বলতা বা ক্লান্তি। সামান্য পরিশ্রমেই অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা। 4 নম্বর, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। হঠাৎ করে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়াও হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। 5 নম্বর, প্রায় বমি বমি ভাব বা বমি হওয়া। বমি বমি ভাব বা বমি হওয়ারও হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কিত হতে পারে। 6 নম্বর, অতিরিক্ত ঠান্ডা ঘাম হওয়া। ঠান্ডা ঘাম হওয়াও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে। 7 নম্বর, হঠাৎ করে হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া। হৃদয় স্পন্দন হঠাৎ করে বেড়ে যাওয়া বা অনিয়মিত হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। 8 নম্বর, হাতের ব্যথা। বাম হাতে বা চোয়ালে ব্যথা হওয়াও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে। যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি অনুভব করেন, তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। কারো ক্ষেত্রে হয়তো 1টি বা 2টি লক্ষণ দেখা যেতে পারে, আবার কারো ক্ষেত্রে একাধিক লক্ষণ দেখা যেতে পারে। তাই কোনো রকম সন্দেহ হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তবে এটাও মনে রাখতে হবে, কেবল হার্টের সমস্যার কারণেই যে এই লক্ষণগুলো দেখা দেয় এমনটা নয়। শরীরের অন্যান্য রোগভোগের লক্ষণের ক্ষেত্রেও এরকম সিমটমগুলো দেখতে পাওয়া যেতে পারে। তাই ভয় পেয়ে নয়, বরং নিজের আত্মসচেতনতা উপলব্ধি করে এই রকম সিমটম দেখা দিলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।